প্রিয় দর্শক, গ্রিন এলপি গ্যাস নিবেদিত আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সারিকা। আজ আমাদের সাথে আছেন এমন এক তারকা যার উপস্থিতি প্রাণের মধ্যে এক অদ্ভুত তারুণ্যের ঝংকার তৈরি করে, যে ঝংকারে মুহূর্তে একটা স্পার্ক, একটা বিদ্যুৎ চমকে ওঠে, একটা স্পন্দন দোল খায়। প্রিয় দর্শক, আমাদের আজকের আমার আমের অতিথি এই সময়ের জনপ্রিয় গায়িকা, আমাদের সবার প্রিয় মিলা। কেমন আছে মিলা আপু? এই তো ভালো। কি অবস্থা? এই তো ভালো চলছে। অনেকদিন পরে দেখা আসলে তোমার সাথে। এক্স্যাক্টলি, অনেকদিন পরে দেখা হলো। সম্প্রতি তোমার একটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে, আমি ভিডিওটি দেখেছি, চমৎকার। থ্যাংক ইউ। যেরকম স্টাইলিশ গানটি সেরকম স্টাইলিশ ভিডিওটি। তো এইটা সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলো। আসলে অনেকদিন পরে একটা গান বের হলো, আমার একটা মিউজিক ভিডিও বের হলো। এইটা সম্পর্কে কি বলবো, গানটার নামটা হচ্ছে গিয়ে আইসালা। ইটস আ টোটালি পার্টি একটা নাম্বার, পার্টি নাম্বার। এই গানটার শ্যুটটা বেসিক্যালি হয়েছে আরও 1.5 বছর আগে। এবং তারপরে আমার মনে হলো যে না, এটা নিয়ে বসে না থেকে এটা ছেড়ে দিই, কারণ হচ্ছে কি 31st গেল আমাদের। তো 31স্টে আমার মনে হলো যে দিস ইজ দ্য বেস্ট সং, আচ্ছা এটা ছাড়ি। অ্যান্ড এই গানটাকে আমি আবার সব ডিজেদেরকে ডেডিকেট করে দিছি বাংলাদেশের, সো দ্যাট দে ক্যান মিক্স ইট, ওদের যেভাবে ইচ্ছে ওরা বাজাক। তো দেন আইসালা হঠাৎ করে ইটস জাস্ট আমার মনে হয় 10 দিনের প্ল্যানে উই জাস্ট রিলিজড ইট। এন্ড রেসপন্স খুব ভালো, অলরেডি দর্শকরা অনেক ভালো সাড়া দিচ্ছে। সো আই এম হ্যাপি অ্যাবাউট ইট। এন্ড গানটা আইসালা নামের মতো করেই মানুষ আইসালা আইসালা করে শুনতেছে এবং শ্রোতারা অলরেডি গানটা খুব ভালোবাসছে, খুব ভালো সাড়া পাচ্ছ, তাই না? তো এটা বানিয়েছে কে এবং কম্পোজ করেছে কে, সব কিছু আমাদেরকে বলো। এটা কম্পোজ করা আমার নিজের টিউন করা, বাট এটার সাথে হচ্ছে গিয়ে রিকম্পোজ করছে একটা ছেলে আছে, নতুন কম্পোজার, ইজ আ কিড, নাভেদ। আর এই পুরাটা ভিডিওটা বানাইছে, এটা তুমি তো চিনবাই অবভিয়াসলি, তুমি অনেক ছবি তুলছো র্যাফের করা। র্যাফ ইজ আমাদের অনেক ক্লোজ একজন একটা ফটোগ্রাফার, হু ইজ আ ভেরি ফেমাস মডেল ফটোগ্রাফার। এবং দ্য ট্রুথ ইজ, ও ছাড়া আমার কোনো ছবি আমার তোলাই হয় না নর্মালি। মানে আমার যত ছবি আছে সব র্যাফের হাতে তোলা। তো আমার প্রিয় ফটোগ্রাফার। এক্স্যাক্টলি, মানে ওর ক্যামেরার সামনে দাঁড়াইলে কিন্তু উই আর লাইক রিল্যাক্সড, দ্যাট এনি হাও ভালো লাগবে দেখতে। সো হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড। ইনফ্যাক্ট ও আমার পুরো মিডিয়ার মধ্যে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। অ্যান্ড দেন আমি জানি না কিভাবে জানি সব কিছু হয়ে গেল, অ্যান্ড পুরাটা গান ও নিজে করলো, র্যাফের বানানো এটা পুরাটা ভিডিও আর কি। সো ছবি এর আগে তো ওর হাতে তুলছি, অ্যান্ড এরপরে দেখা গেল যে ভিডিও আসলো আর কি। লিরিক্স কে লিখেছে? লিরিক আমরা অনেকজনে মিলে লেখা। এটা উপল ভাই ছিল, দেন সুস্মিতা, নাভেদ, আমরা সবাই একসাথে এই গানটা আর কি লেখা হয়েছে। সো ইটস আ যৌথ প্রজেক্ট আসলে বলতে গেলে। টাইটেলটা কার মাথা থেকে আসছে? যে আমার অবভিয়াসলি ওখানে যেটা হচ্ছে, আমরা উই ওয়ার ডিসকাসিং আর কি, যে কি লিরিক লিখবো, কি করবো। তো কোনো একটা কথায় যোগ টোক করতে করতে আমাদের মনে হয় সাডেনলি আই সেড যে আইসালা, এটা তো তুমি ঠিক বলছো। তখনই আই জাস্ট ওকে, আইসালা, দিস শুড বি দ্য হুক, আই উইল পিক দিস আপ। তো তুমি যখন ফার্স্ট কাজ শুরু করেছিলে তখন অন্যের কম্পোজ করা গান গেয়েছো, তো এখন যখন নিজের কম্পোজ করা গান গাচ্ছ, নিজের লেখা লিরিক্সের উপর গান গাচ্ছ, এই জার্নিটা কখন শুরু হয়েছিল? ইট স্টার্টেড 2012। অন দ্যাট টাইম যেটা হচ্ছে যে ওই টাইমটাতে আমি তো আমার 3টা অ্যালবাম বের হয়। ফার্স্ট অ্যালবাম 2006-তে ছিল। তখন আবার আমার সাথে অনেকেই কাজ করেছে ওইটাতে। তারপরের যে 2টা অ্যালবাম ছিল ওগুলোতে ফুয়াদ ভাই ওয়াজ দেয়ার, অ্যান্ড আফটার দ্যাট ফুয়াদ ভাই লেফট, বাংলাদেশে ছিল না উনি। তো ওই টাইমে আমার মনে হলো যে না, আমি তো গান নিজে গাইতে পারতেছি, তার মানে আই হ্যাভ দ্যাট সেন্স। অ্যান্ড আমি আবার টেকনোলজিক্যালি আমি আবার হচ্ছে ছোটোবেলা থেকে একটু ডিফারেন্ট, মানে কিভাবে জানি আমি বুঝতে পারি, বিকজ আমি ছোটোবেলা থেকে কিন্তু কখনো পুতুল নিয়ে খেলি না। আই ইউজ টু গ্যাজেট ফ্রি। হ্যাঁ, একদম পুরা ফ্রিজ খুলে ফেলতেছি, ভিসার খুলে ফেলতেছি, দিস অ্যান্ড দ্যাট, অ্যান্ড আমার মাথায় ওটা ছিল। তখন আমার মনে হতো যে ওকে, লেটস ট্রাই, আমি শিখি। দেন আমি নিজে শিখলাম, একটা ছোট্ট একটা স্টুডিও সেট আপ বানায়। দেন আই স্টার্টেড যে ওকে ঠিক আছে, দেখি এক্সপেরিমেন্ট। বাট মিউজিক আমার মাথা দিয়ে আসতেছিল, বাট আমি লিখবো কিভাবে এটা আমি বুঝতেছিলাম না। তো লেখার স্টোরিটা হচ্ছে গিয়ে, এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। আমার গান টান রেডি, তো তখন আই কল্ড অর্ণব ভাই ভালো লিখে, অনেক জোস লেখে আর কি, আমাদের অর্ণব সিঙ্গার। অর্ণব ভাইকে বললাম, অর্ণব ভাই একটা গান এরকম আপনি লিখে দেন, আমি ওটা করবো। তো অর্ণব ভাই বলছে, আরে
তুমি এটা করে ফেলতে পারতো, সো দেন তুমি কি গান লিখতে পারবা না নাকি? শোনো, গান লেখাটা এটা এমন কোনো বিষয় না। জানলা খুলে তাকাও, জানলা খুলে তাকায় দেখো যে যেদিক দিয়ে যা যাচ্ছে, কাক উড়ে যাচ্ছে, এদিকে গরু হাঁটতেছে, তুমি এগুলো নিয়ে তোমার মাথায় যা আসে লিখো, দেখবা যে লিরিক হয়ে গেছে না। লিরিক্স লেখার পেছনে হচ্ছে অর্ণব ভাইয়া হ্যাঁ, তোমার মানে ইন্সপিরেশন। এটা ক্লিক করছে। আলটিমেটলি আমি লেখা শুরু করলাম অ্যান্ড কিভাবে জানি আমার গানগুলো হয়ে গেল। আমি বলি, নাচো ছিল আমার গান লাস্ট, যেটা 13তে বের হয়, নাচো। তারপরে ঈশ্বর জানে বের হলো, এটা হচ্ছে থার্ড গান আর কি আমার কম্পোজ করা। সো এইভাবে আর কি আমি শুরু হয়ে গেছে আর কি 12 থেকে নিজের কাজ নিজে করতে করতে। অ্যান্ড এখন আমি যেটা দেখলাম যে আই এম নট কমফোর্টেবল উইথ মানে এনিওয়ান এলস। আমার নিজেরটাই মনে হয় যে আমি নিজে বানাইলে আমার তৃপ্তি থাকে আর কি, যে ইয়েস আমি যেটা চাই সেটাই আমি পারতেছি বানাতে আর কি। সো দ্যাটস দ্য স্টোরি। যাক, অ্যাটলিস্ট তুমি যেরকম তৃপ্তি পাচ্ছ ওরকম দর্শকরাও খুব তৃপ্তি পাচ্ছে তোমার গানে। আই হোপ সো। এবং আরেকটা বিষয় যেটা আমি তোমাকে লাইভ পারফর্ম করতে দেখেছি, ইউ আর অসম। এটার পিছনে সিক্রেটটা কি? দ্য এনার্জি ইউ হ্যাভ লাইক অন স্টেজ, এবং দর্শক যেভাবে মেতে ওঠে, এটার পিছনে সিক্রেটটা কি? সেটা আমরা শুনবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। ছোটবেলার থেকে আই ওয়াজ লাইক, সবসময় আমার মনে আছে যে কেউ বাসায় আসলে একটা গান শুনবা, একটা নাচ দেখবা, এরকম করে করে আমি জোর করে মানুষকে দেখাইতাম। ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল মিলা আপুর সাথে। আমি প্রশ্ন করেছিলাম যে স্টেজে যে তুমি এত ভালোভাবে পারফর্ম করো এবং পুরো স্টেজের মানে ওখানে যারা যারা মানুষ থাকে সবাই মেতে ওঠে, এটার পিছনে সিক্রেটটা কি? এটার পিছনে আই হ্যাভ নো ক্লু। এটার পিছনে সিক্রেটটা আমি নিজেও জানি না, বিকজ ইউ নো হোয়াট, আমি যখন স্টেজে থাকি আমি ডিফারেন্ট পার্সন পুরাপুরি। অ্যান্ড এটা এমনও না যে, হ্যাঁ এখন তো আমরা প্রফেশনালি সবাই কাজ করি, বাট ইউ নো হোয়াট, এটা আমার প্যাশন। অ্যান্ড আমি যখন স্টেজে উঠি আমি যেটা বললাম যে আমার ভিতরে এটাকে কি বলবো, মানে আমি যখন খাস বাংলা ভাষায় বলি যে জিন ভর করে, বলে না জিন ভর করে, ওরকম টাইপের একটা কিছু হয়। অ্যান্ড আমার যেটা মনে হয়, আমার লাইফের বেস্ট যদি কোনো জায়গা থাকে যেখানে আই উইল ফিল লাইক দ্যাট আমি হেভেনে আসি আর আমার মাথায় কোনো চিন্তা নাই, আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন, দ্যাট ইজ অন দ্য স্টেজ। সো এটার সিক্রেট আই ডোন্ট নো, দ্যাটস ওয়াই মেবি আমি মিলা, দ্যাটস ওয়াই মেবি তোমরা আমাকে কোয়েশ্চেন করতেছো যে আমি স্টেজে কেন বেটার। আমি নিজে সেটা দেখেছি, এই জন্য আরও আই ক্যান রিলেট। এবং এই যে নার্ভাসনেস একটু থাকে না স্টেজে, কিন্তু লাইফে যে যখন ফার্স্ট পারফর্ম করেছিলে তখন কি একটু নার্ভাস ছিলে? সেই সময় কথা কি মনে আছে? আই ওয়াজ লাইক, আমি ছোটবেলার থেকে আই ওয়াজ লাইক, সবসময় আমার মনে আছে যে কেউ বাসায় আসলে একটা গান শুনবা, একটা নাচ দেখবা, এরকম করে করে আমি জোর করে মানুষকে দেখাইতাম, নাচ দেখাইতাম, গান গাইতাম, এসব করতাম। তো আই ওয়াজ নেভার নার্ভাস কাইন্ড অফ আ গার্ল আর কি। তো প্রথম শো কবে ছিল সেটা কি মনে পড়ে? প্রথম শো ছিল আমার, আই স্টার্টেড ডুইং দিস মানে গোয়িং এগেনস্ট অফ আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে কিন্তু আই স্টার্টেড ডুইং শোজ। এই মিউজিকে আসাটা বা প্রফেশন হিসেবে নেওয়াটা, ইট ওয়াজ রিয়েলি টাফ ফর মি। তখন আই ওয়াজ ইন ক্লাস 9, আমি চিটাগংয়ে ছিলাম তখন। আমার আব্বা আর্মিতে ছিলেন, তো আমার আব্বার পোস্টিং ছিল, যদিও আমার অরিজিনাল বাড়ি চিটাগং, বাট ওই সময়টাতে আমার আব্বার পোস্টিং চিটাগংয়ে। অ্যান্ড তখন একটা আর্মির শো হয় যেখানে মধ্যে আমি গান গাচ্ছিলাম আর কি। তখন মিউজিশিয়ানরা আসছে, ওরা আর্মিদের বাচ্চারা যেভাবে গায় আমাদের অনুষ্ঠানে আর কি। তো আমার পারফরমেন্স ওখানেও ভালো ছিল। আমার মনে আছে যে আমি ওখানে নিশা লাগিলোরে গাইছিলাম আর কি, নিশা লাগিলোরে যে গানটা, হাসান রাজার। তো আমাকে ওখানে যে মিউজিশিয়ানরা ছিল ওরা আমাকে ডেকে বলতেছে, তুমি তো অনেক ভালো পারফর্ম করো, তুমি কি আমরা ডাকলে তুমি কি আমাদের সাথে স্টেজ শো করবা? আমি বললাম যে হ্যাঁ করবো। তো আমি কিন্তু জানি না যে গান গাইলে পয়সা কামানো যায়, হ্যাঁ তখন আমার কোনো আইডিয়া নাই। তো একদিন ওরা আমাকে ডাকছে, আমি আবার বাসায় এটা বলি নাই, খুব গ্রামের দিকে ট্রাউজানের মতো একটা জায়গাতে কোনো একটা ইউনিভার্সিটি ছিল, ওখানে আমি শো করতে গেছি। অ্যান্ড আমি খুব মজা পাইছি যে ওয়াও, এত মানুষের সামনে আমি পারফর্ম করতেছি, অন্য রকমের একটা ব্যাপার ছিল। আচ্ছা গেলাম, অ্যান্ড আমি যখন ব্যাক করতেছি বাসায় নামাই দিচ্ছে, তখন দে গেভ মি 1200 টাকা। আমি তো বলি যে 1200 টাকা দিল আমাকে কেন, আমি তো বুঝি নাই জিনিসটা। বাট পরে বললো যে হ্যাঁ এটাই, অ্যান্ড ইউ নো হোয়াট, ওইটাই ছিল আমার লাইফের ফার্স্ট মানে হ্যাঁ গান গেয়ে টাকা পাওয়া। অ্যান্ড ওই টাকাটা দিয়ে, ওই 1200 টাকা দিয়ে আই মানে ওপেন্ড মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার প্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওটা দিয়ে খোলা, এবং ওইটা জমায় আমি আমার ফার্স্ট অ্যালবাম বের করি ওখান থেকে নিয়ে। আচ্ছা, ফার্স্ট অ্যালবামের গল্পটাকে আমরা একটু শুনবো। ফার্স্ট অ্যালবাম, ইন দ্য মিন টাইম আমি যেটা বলতেছিলাম, আমি 9-এ ছিলাম, অ্যান্ড আই স্টার্টেড এই যে শোজ। বাসার থেকে বহুত ফাপড় খাইলাম। আমার বাপ তো মানে বাসায় এসে দেখতো যে মানে তখন তো মানে শোজ মানে হচ্ছে লেট নাইট হবে, অ্যান্ড আমি তো আই এম নট অ্যালাউড। আমার বাপ এসে আমাকে বলছে, আমার দাদা ওয়াজ ডক্টর,
তো আমার বাবা বলতেছে আমাকে এসে যে তুমি এসব করতেছো, মানুষের হলুদে গিয়ে গান গাচ্ছ, তোমার হলুদে মানুষ এসে গান গাওয়ার কথা, তুমি মান সম্মান ডুবাচ্ছ, এইসব অনেক কিছু বলছে, অনেক বাধা আসছে। বাট আলটিমেটলি দেখা গেল যে আমি অলওয়েজ চাইতাম যে আমার নিজের, আর তখন আমার আরেকটা জিনিস ছিল, আমি ক্যাসেট কিনতাম খুব, ওই যে 35 টাকা দিয়ে তখন ক্যাসেট পাওয়া যেত। অ্যান্ড আমার মনে আছে যে আমার ওই জিনিসটা ছিল যে আমি যে কোনো কারো গলার আওয়াজ শুনলেই আই ক্যান সে দ্যাট এটা অমুক সিঙ্গার, ওনার গলা। অ্যান্ড তখন এই যে শোজ করতে করতে, তখন শোজ যখন আমি শুরু করছি তখন তো আমার কোনো অ্যালবাম বের হয় নাই, তো আই ইউজ টু সিং মানুষের গান, অন্যদের গান কভার করতেছি। কিন্তু একটা টাইমে আমার মনে হলো নো নো নো, আমি তো এত ভালো পারফর্ম করি সবাই বলে, বাট আমি তো চাই যে আমার গান মানুষ গাক, আমার গান কবে বের হবে যেটা মানুষের মুখস্থ থাকবে। দেন ওই যে আমি টাকা জমালাম, আস্তে আস্তে টাকা জমাতে জমাতে একটা টাইমে গিয়ে আমি আমার ফার্স্ট অ্যালবাম বের হয় 2006-তে, উইচ ইজ ফেলে আসা, যেখানে আসলে সবাই মিলে কাজ করছে। দের ওয়াজ বালাম, তারপরে আমাদের বাপ্পাদা ছিলেন, ফুয়াদ ইবনে রাব্বি ছিলেন। আমি মানে লাকিলি আমি ভালো ভালো কম্পোজার প্রথমেই পাইছি। অ্যান্ড তখনও আমার চ্যালেঞ্জ ছিল যে যেভাবে হোক এনি হাও এটা যদি ফার্স্ট অ্যালবাম হয়ে থাকে তাহলে এটাকে আমার হিট করাইতে হবে, নাম জানাইতে হবে। হ্যাঁ মানে হিট, আই ডোন্ট নো, আমার তখন আমার মাথায় এটা ছিল যে না মানে গান হিট হবে কিনা আমি জানি না, বাট নাম মানুষকে জানাইতে হবে। অ্যান্ড ওই ফার্স্ট পোস্টার ছিল আমার একটা এরকম হেডফোন দেওয়া একটা পোস্টার ছিল, তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অ্যালবাম 2006-তে। তো ওইটা ছিল আমার ফার্স্ট অ্যালবাম। তো এই যে ভালো ভালো কম্পোজার ইনাদেরকে খুঁজে বের করলে কিভাবে? খুঁজে বের করা পরিচয় ছিল? নো 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 নো, আমার পুরো এন্টায়ার ফ্যামিলির মধ্যে দেয়ার ইজ নো ওয়ান কানেক্টেড টু মানে ডিরেক্টলি টু দ্য মিডিয়া। হ্যাঁ, তো আমাদের বাসায় সবাই হচ্ছে কি খুব পড়াশোনা, মানে আমি হচ্ছে পুরা একদম উল্টা, বাকি সব হচ্ছে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আমার সব কাজ ইন্টারেস্টিং সবাই, এভরিওয়ান। তো এটা জানি কিভাবে হয়ে গেছে আমি জানি না। আমি তো এটা কাজ করব এবং এটা জানি যে আমাদের শো করতে করতে তো আমার নিজের কিছু সার্কেলস হচ্ছে যেখানে মিউজিশিয়ানরা চিনে অন্যদেরকে। দেন আই ওয়াজ লাইক প্ল্যানিং, আমি আমার ফ্রেন্ডসদেরকে বলছি যাদের সাথে কাজ করতাম দ্যাট যে আমি আমার নিজের মানে নিজের গান বের হোক এরকম আমি কম্পোজার খুঁজতেছি। এখন আমি তার কাছেও আবার গান করব না, তো আমি করলে আই উইল পিক আপ দ্য বেস্ট ওয়ান্স। তো এইভাবে করে ওই যে আস্তে আস্তে বাপ্পা দাদের সাথে যোগাযোগ হলো, আমি গেলাম ওনাদের স্টুডিওতে। দেন আমার গলা আমাকে কিন্তু আই হ্যাভ টু মানে তাদের কাছে আমার টেস্ট দিতে হয়েছে অবভিয়াসলি যখন আমি শুরু করতেছি। বাপ্পাদা তো অনেক সিরিয়াস মানুষ, সে তো ফার্স্টে আমার গানই শুনছে যে দেখি ও ঠিক মতো গাইতে পারে নাকি। তো দেন আমাদের একটা একটা করে গান আর কি বানানো শুরু হইলো, এরপরে বালাম কিছু সুর করলো, সবাই মিলে মানে আমার পুরো অ্যালবামটা বের হয়, ফার্স্ট অ্যালবাম। বাহ, গ্রেট। আচ্ছা, তোমার ফ্যামিলির কথা বলছিলে যে তারা একটু কনজারভেটিভ, ফার্স্টে সাপোর্ট করতো না। নট রিয়েলি, দে আর নট কনজারভেটিভ। আমি বলি আমার ফ্যামিলিতে কিন্তু আমার মা নিজে কিন্তু নজরুল গীতি গাইতো। হ্যাঁ, নট কনজারভেটিভ। আমার আব্বা ইজ, আমি বলবো যে দ্য স্মার্টেস্ট মানে ম্যান আই হ্যাভ এভার সিন। আমার আব্বাও কিন্তু খুব কালচারাল মাইন্ডের, সে এখনো সারাদিন সে বিভিন্ন কান্ট্রির গান শুনে। শুরুতে বাধা দিত যে এখন কিছু বলে? তখন আই ওয়াজ ইন ক্লাস 9, কাম অন, আমি ক্লাস 9-এ পড়ি। ওই টাইমে তো মানে আমি যেই টাইমের কথা বলতেছি মানে অনেক আগের কথা, 15-16 বছর আগের কথা বলতেছি আমি। সেই সময় ইট ওয়াজ নট মানে আমাদের জন্য তো ওটা অ্যাকসেপ্টেবলই ছিল না যে মিউজিক ক্যান বি আ প্রফেশন। ওকে, হ্যাঁ, তুমি এখনো ম্যাট্রিক পরীক্ষা দাও নাই, তুমি গান বাজনা করতেছো, এটা কি জিনিস? তো ছোটবেলা থেকে গান তো নিশ্চয়ই শিখিয়েছে। হ্যাঁ, আমার ফ্যামিলি, আমার মা গান গাইতেন, আমি তো গান শিখছি, আমি ক্লাসিক্যাল গান শিখছি। আই ওয়াজ ইন নতুন কুড়ি, দেশাত্মবোধক, আই ওয়াজ থার্ড, আমার মনে আছে এখনো। তো এগুলা তো আমি করছি সবকিছু কালচারালি, বাট ওই তখন তো একটু পাকনা হচ্ছি, টিনেজার একটা বয়স, তো মাই প্যারেন্টস ওয়াজ একটু লিটল বিট ওয়ারিড। সো তখন দে ওয়ার নট মানে ওরা এটা বুঝতেছিল না যে এটা কী রকমের প্রফেশন হইতে পারে আর কি। তো আগে তুমি ম্যাট্রিক পাস করো, দেন ইউ ফিনিশ ইউর কলেজ, দেন ইউ ডু ইট। তো এইটা তো একটু ছিলই স্বাভাবিক একটা জিনিস। তো আফটার দ্যাট তো সব কিছু এখন নর্মাল। পরে আমার ফার্স্ট অ্যালবাম পর্যন্ত আমার বাবা ওয়াজ নট লাইক রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট, দ্যাট কি করতেছে ও। বাট এখন তারা নিশ্চয়ই অনেক খুশি এবং তোমাকে নিয়ে। পরের অ্যালবাম যখন এটার পরে যখন রূপবানের অ্যালবামটা আসলো, যেটা আমার চ্যাপ্টার 2 ছিল বাই ফুয়াদ ভাই, তখন আমার মনে আছে দেন ওই অ্যালবামটার পর থেকে আব্বা স্টার্টেড মানে অ্যাডমিটিং ইয়েস আমি মিলার আব্বা। ওকে, ওকে, তুমি আর নিজের এত শক্ত একটি স্থান বানিয়ে নিয়েছো এবং তোমার জনরাটা একদম ডিফারেন্ট। তো
তো এই জনরাটা কি আগে থেকে ডিসাইডেড ছিল যে আমি এভাবেই কাজ করব নাকি এটা জাস্ট হয়ে গেছে? এটা অ্যানসারটি নিব আমরা ছোট্ট একটা বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। তো আমার আম্মার একটাই মানে আমি ভয় থাকি যে কোনো শো থেকে আসার পর যেটা লাইভ যায়, বাসায় আসার সাথে সাথে সে আমাকে বলবে তুমি এই জায়গাতে বেসুরা কেন গাইলা। ফিরে এলাম বিরতির পর। মিলা আপুকে প্রশ্ন করেছিলাম যে তুমি যে জনরাটা বেছে নিয়েছো এটা কি আগে থেকে ডিসাইডেড ছিল নাকি হয়ে গেছে? নট রিয়েলি, জনরা তো আসলে ভাবে বলবো না, বিকজ আমি আসলে আই হ্যাভ কি বলবো গোয়িং মানে গন উইথ দ্য ফ্লো আর কি, সবসময় ফ্লো এর সাথে চলছি। তো আমি যেই টাইমে গান শুরু করছি তখন যেটা স্টাইল ছিল আই চোজ দ্যাট স্টাইল, বাট ইটস নট দ্যাট যে আমি আই এম ইনটু পপ সংস অর অন্য কিছু, মানে একটা ফিক্সড কিছু না। আসলে দেখা যাচ্ছে আমার অনেক গান আছে যেগুলো আমি নজরুল গীতেও গাইছি, আমার অ্যালবামে আছে সেগুলো। দেন আমি ফোক গাই, ফোকও আছে, অ্যান্ড দের ইজ পপ আছে, অ্যান্ড রক অলসো ইজ দেয়ার, তুমি কি সারা দিবে ইজ আ রক সং। সো আমি বলবো যে ভার্সেটাইল ভাবেই আর কি কাজ করছি, বাট অবভিয়াসলি আধুনিক শিল্পী তো আর না, আমাদের এখন ট্রেন্ডের সাথে যে মিউজিকগুলো যায় সেগুলো নিয়ে আর কি আই হ্যাভ মানে মুভড। ওকে, সো প্লেব্যাক কেন করছো না? প্লেব্যাক ইজ কেন করছি না মানে হচ্ছে গিয়ে প্লেব্যাক আই থিঙ্ক আমি করছি অনেক, আমি যে করি নাই তা কিন্তু না, আমি কিন্তু যথেষ্ট বেশ কিছু গান আমি করছি, কিন্তু দ্য থিং ইজ দ্যাট আমার নিজেরই আমার কেন জানি মনে হয় কোনো নায়িকার গলার সাথে মানে নায়িকার চেহারার সাথে আমার গলা যায় না, আমি নিজে দেখলেও নিতে পারি না, মানে আই ডোন্ট নো। আমি গান গাবো যেটা আমার নিজের গান হবে, অ্যান্ড আমার গানের জন্যই মানুষ আমাকে ভালোবাসবে, মানে প্লেব্যাকের জন্য আই লাভ, মানে অন্যরা গাচ্ছে আমি শুনতেছি ভালো ভালো কাজ হচ্ছে, বাট আই ডোন্ট নো, আই এম নট কমফোর্টেবল ফর সাম রিজন। আচ্ছা, তো এখন তো আসলে এই প্যান্ডেমিকের কারণে স্টেজ শো হচ্ছে না বা ওরকম গ্যাদারিংও হচ্ছে না, তো এখন কি নিয়ে ব্যস্ত থাকছো, মানে কি করছো? আমি যেটা দেখলাম আমার সবসময় লাইফে সব কিছু উল্টা হয়েছে। প্যান্ডেমিক যখন থেকে শুরু হলো তখন থেকে আই স্টার্টেড কেন জানি আমি পুরো আই স্টার্টেড ওয়ার্কিং মানে ফ্রম মানে সবগুলো গ্রাউন্ড থেকে আর কি, সেটা যে কোনো কাজ হোক, মানে আমি খুব দেখা গেছে যে মানে আমি খুবই সিরিয়াসলি কাজ করা শুরু করছি। তো প্যান্ডেমিকে যেটা হচ্ছে ফার্স্ট অফ অল কনসার্টস তো হচ্ছে না এখন, নো নট রিয়েলি, কনসার্ট তো এখন হচ্ছে না, দ্যাটস এইটা তো এই দুঃখের কথা তো আমি মনেও করতে চাই না ইনফ্যাক্ট যে কনসার্টস হচ্ছে না, বাট আমি কিন্তু করছি এর মধ্যে। আমি 31 কনসার্ট করলাম, এবং আমার আইসালা গানটা রিলিজ হলো হচ্ছে গিয়ে 23 25 এটা ছিল হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সিটির এটাকে কি বলে রিউনিয়ন ছিল, সেখানে আই লঞ্চ আইসালা আর কি, অ্যান্ড হোল ক্রাউড ওয়াজ সিঙ্গিং আইসালা। তো ওইটা আসলে ওটা দেখার জন্যই তো ওয়েট করতেছিলাম যে গানটা কি মানুষের মাথায় ঢুকে কিনা, মানে লাকিলি আমার শো ছিল 2 দিন পরে, আমি দেখলাম যে হোল ক্রাউড ওয়াজ সিঙ্গিং দ্যাট সং আর কি আমার সাথে। আচ্ছা, এই লকডাউনের মধ্যে তুমি পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে কিছু কাজ করেছো, সেটা আমি জানি, কিন্তু যদি সবাইকে আরেকটু ডিটেলসে কিছু বলতে যে এটা কিভাবে মনে আসলো বা এটা কিভাবে শুরু হলো? তখনও লকডাউন শুরু হয়নি, ওয়েন দিস মানে এই ভাইরাসটা মাত্র আসতেছে, লকডাউন তো আর পরে দিচ্ছে। ওই টাইমে গিয়ে মাই ফাদার ওয়াজ টেলিং মি দ্যাট তুমি কিন্তু অনেকদিন ধরে ইউ আর লাইক নট গোয়িং আউট অ্যান্ড অল, তোমার কিন্তু বেশ কিছু ইউ আর নট অনলি আ সিঙ্গার, এখন তো তার কথা চেঞ্জ এখন, তো আব্বা ওয়াজ সেইং দ্যাট তুমি এখন ইউ আর নট অনলি আ সিঙ্গার, তুমি একটা বাংলাদেশের একটা আইকন, তোমার কিছু দায়িত্ব আছে, ইউ শুড গো। অ্যান্ড তখন তো মানুষ মাস্ক পরতেছিল না আমাদের দেশের যেরকম, মানে অনেক তো পরে গিয়ে সবাই সচেতন হয়েছে। তো আব্বা ওয়াজ টেলিং মি তোমার উচিত একটা এটা নিয়ে গান বানানো, তোমার উচিত মানুষকে গিয়ে অ্যাওয়ারনেস কথাবার্তাগুলো বলা এবং ওদেরকে ওরা যাতে কেয়ারফুল হয়। অ্যান্ড আমার কেন জানি মনে হলো যে ওকে ঠিক আছে, লেটস ডু ইট। অ্যান্ড ইউ নো হোয়াট, আমার মনে হয় যে মানে ওয়ার্ল্ডে তখনও অনেক জায়গাতে করোনা নিয়ে কোনো গানই হয়নি, অ্যান্ড আই মেড আ সং করোনা নিয়ে, তখন বাসায় বসে বসে এবং বাসার থেকেই ভিডিও করছিলাম। ইট ওয়াজ লাইক মিনা কার্টুনে আমরা যেরকম শুনতাম না, একদম ওরকমভাবেই আমার পালা গানটা করা হয়, মানে করোনা সচেতনতা নিয়ে কথাবার্তা বলে মজা করে গান গাওয়া হয়েছে। অ্যান্ড আফটার দ্যাট আই স্টার্টেড এই যে বিভিন্ন জায়গাতে গিয়ে ক্রাউডের মধ্যে গিয়ে মাস্ক দিছি, গ্লাভস দিছি, যতটুকু পারছি আমি আই ট্রাইড টু হেল্প দ্য পিপল। এর মধ্যে আরেকটা কাজ করছি যেটা ছিল হচ্ছে গিয়ে যখন লকডাউনটা শুরু হয় সেটা ফার্স্টের দিকে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ সব তো বন্ধ হয়ে গেল, আমি আবার অ্যানিমাল লাভার খুবই। তো আমি শুনলাম যে কাঁটাবনের যে পুরাটা অ্যানিমাল স্টোরগুলো আছে, একটা পুরা স্ট্রিট আছে আমাদের অ্যানিমালদের, যেটা হয়েছে ওটা লকডাউনের কারণে ওখানে তো সব পশু পাখিগুলো থাকে। আমি যেটা শুনতে পাইলাম ওখানে আশেপাশের মানুষজন নাকি ঘুমাতে পারতেছিল না, বিকজ দে ওয়ার ক্রাইং আ লট
ওরা তো বন্ধ, ওরা খাবারও পাচ্ছিল না, বাতাস পাচ্ছিল না, এবং অনেক অনেক পশু পাখি মরে গেছে ওখানে। অ্যান্ড অন দ্যাট টাইম আমার মনে আছে আমি অনেক কষ্ট করে আমি যেখানে যেখানে পারছি আমি জাস্ট এমন বেক করছি টু হেল্প দ্যাম, যাতে ওদের শাটারগুলো খুলে ওদেরকে যাতে বাতাসের ব্যবস্থা করে, ওদেরকে যাতে ওখান থেকে রেস্কিউ করে। অ্যান্ড দেন ওইটা ইভেনচুয়ালি আমি করতে পারছি। পরে ওদের শাটার খুলে দেওয়া হয় এবং 2 বেলা ওদেরকে খাবার দেওয়া, বাতাসের ব্যবস্থা করা হয়। বাট ইন দ্য মিন টাইম অনেক অ্যানিমালস মারা গেছে। ইউ আর নট জাস্ট আ ভেরি গুড পারফর্মার, ইউ আর আ ভেরি গুড হিউম্যান বিইং অ্যান্ড ইট রিফ্লেক্টস। সো এতক্ষণ ধরে তোমার আব্বুর কথা বলছিলে, মার ব্যাপারে কিন্তু কিছু বলোনি। এটা আমাকে সবাই কোয়েশ্চেন করে, বিকজ আমার এখন দেখা যাচ্ছে আমার সমস্ত ইন্টারভিউসগুলোতে আমি আব্বাকে নিয়ে বেশি কথা বলি, বিকজ আই ওয়াজ লাইক, আমি বেসিক্যালি হচ্ছে ড্যাডিজ Girl. হ্যাঁ, একদমই। আমার আব্বাও ইজ লাইক খুবই আমার সাথে সবসময়, মানে হি ওয়াজ লাইক, আমি যাই শিখছি আমার লাইফের এভরিথিং, হাউ টু ফাইট, হাউ টু সার্ভাইভ, এভরিথিং আমার আব্বাই আমাকে শেখাইছে, অ্যান্ড হাউ টু বি স্ট্রং ইভেন। সো ওই জায়গা থেকে আমার আব্বুর সাথে আর কি একটু বেশি কি বলবো, ফ্রেন্ডশিপটা বেশি। অ্যান্ড আমার আম্মা ইজ আবার আমার ছোট বোনের সাথে, বাট ইট ইজ ট্রু দ্যাট আমি আম্মার কারণেই আমার গানের গলাটা পাওয়া, মানে ইটস ফ্রম দ্য জিন, আই গেট ইট। তো আম্মাকে নিয়ে কি বলবো, আম্মা ইজ লাইক ওই যে দেখে দূর থেকে, আমার আম্মার সাথে আবার আমার একটু খুবই যে জড়াজড়ি করে যে মাম্মি, এটা আমার নাই একদমই, মানে আমরা আবার একটু দূর থেকে আর কি, এরকম আর কি। তো বাট আম্মা হচ্ছে কি আবার সব কিছু খেয়াল করে, খুব খুশি হয় যে আমি যখন দেখে যে আমি হ্যাঁ আই এম ওয়ার্কিং, এরকম আর কি। বাট ইন্সপায়ার তো অবভিয়াসলি করে, কিন্তু আমার আম্মার একটাই মানে, আমি ভয় থাকি যে কোনো শো থেকে আসার পর যেটা লাইভ যায়, বাসায় আসার সাথে সাথে সে আমাকে বলবে তুমি এই জায়গাতে বেসুরা কেন গাইলা, তোমার এই নোটটা কেন গেল? হ্যাঁ, বিকজ শি নোজ, সে তো পুরো ক্লাসিক্যালি শিখে আসছে। তো এখন আমি এত লাফালাফি করে গাচ্ছি, যেটাই করতেছি, শিপিটটা অলওয়েজ যে তুমি এখানে এই জায়গাতে তুমি বেসুরা গাইছো, ছি এটা লাইভে দেখা গেছে, এরকম হয় আর কি। সো শি ইজ লাইক, এক একজন এক এক দিক দিয়ে আসলে আমাকে, আমার বাবা মা দুজনেই হেল্প আউট করছে। সো মানে কারোর আসলে বাবা মা হিসাবে কারোরই আমি বলবো যে কাউকে আমি কম নাম্বার দিতে পারবো না, এক একজন এক এক দিক থেকে আর কি। আচ্ছা, তো আমরা এখানে কেউ ক্রিটিসাইজ করব না, কিন্তু আমাদেরকে একটা গান শোনাতে হবে। ওকে। দর্শক, মিলা আপু যেখানে থাকুক, যখন যেভাবে যেখানেই থাকুক না কেন, সবসময় এরকম ভালো থাকুক, কারণ তার উপস্থিতি এক ধরনের এনার্জি দেয় সবাইকে। আই এম শিওর আপনারাও সেই এনার্জিটা ফিল করেছেন। তার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন। ঝলমলে রাত, তবু অবসাদ, অনন্ত সময়ে কি অভিশাপ, মনের ধাঁধায় দিশা হারায়, নেশায় কিসের আশায়, 2 চোখে টলমল, জমেছে কত জল, তোমাতে বেসামাল চেয়ে দেখো না, রূপেরই অনলে সুরেরা লহরে, কেন এ দাবানল তুমি বোঝো না। Aisala, you hypnotizing me. Aisala, you mesmerizing me. Aisala, falling for you, baby. I'm gonna make you mine tonight.